হাই, এভিডেন্স অ্যাক্টের সেকশন বাই সেকশন পড়তেছিলাম আমরা অ্যান্ড এটা হচ্ছে সেটা ক্লাস নাম্বার 3। সো লেটস স্টার্ট। আমরা হচ্ছে সেকশন নাম্বার এটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট 1872 অ্যান্ড এটার আমরা সেকশন 10 পর্যন্ত পড়ে ফেলছিলাম। আজকে আমরা পড়বো হচ্ছে সেকশন নাম্বার 11 থেকে। ওকে, আসেন দেখি। ওয়েন ফ্যাক্টস নট আদারওয়াইজ রিলেভেন্ট বিকাম রিলেভেন্ট। আচ্ছা, এটা হচ্ছে টাইটেলটা যেটা বলছে যে ফ্যাক্টস এমনিতে মনে হয় যে রিলেভেন্ট না, তারপর পরবর্তীতে দেখা যায় রিলেভেন্টে পরিণত হয় বা রিলেভেন্ট হয়ে যায় পরে। আচ্ছা, সেটা আমরা একটু বোঝার ট্রাই করি সেটা অ্যাকচুয়ালি কি বুঝাইছে। আচ্ছা আসেন, এটা হচ্ছে মূলত প্লি অফ এলিবাই বলা হয় এটাকে, বা অনেকে প্লি অফ এলিবি উচ্চারণ করে, বাট আমি আমি নিজে হচ্ছে প্লি অফ এলিবাই উচ্চারণ করি। আচ্ছা, বাট আপনার এটা দরকার হয় আপনারা যদি গবেষণা করতে চান যে এটা কি এলিবাই উচ্চারণ না এলিবি উচ্চারণ, আপনারা হচ্ছে এটা দরকার হয় এটা দিয়ে আপনি থিসিস লিখতে পারবেন যে অ্যাকচুয়াল উচ্চারণ কোনটা, সার্চ করে নিয়ে। বাট আমি পার্সোনালি এলিবাই বলি। আচ্ছা, এই জিনিসটা মূলত কি, এই জিনিসটা হচ্ছে আমি এটার এক্সাম্পল বহুবারই সেম এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে আমি রহিমকে মানে ধরেন রহিম গিয়ে আমার নামে হচ্ছে মামলা দায়ের করছে যে আমি রহিমকে মাথায় লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছি। ওকে ফাইন গুড। সো আমি বললাম কি, আমি যখন আদালতে আমাকে যখন আদালত ডাকলো যে তুমি নাকি রহিমকে মারছো লাঠি দিয়ে বাড়িয়ে দিছো, তো তোমার কি বলার আছে এখানে। সো আমি তখন বলবো যে মাননীয় আদালত, আমি তো ওই যে 11 তারিখ 11ই মে দুপুর 2টায় আমি নাকি তাকে মারছি, সে বললো, সে তার আর্জিতে মানে এফআইআর সে লিখছে। বাট আমি তো 11 তারিখ দুপুর 2টায় আমি তো তখন চিটাগং, আমি তো তখন প্লেন দিয়ে যাইতেছি তখন চিটাগং, অথবা আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে আমি শ্রীলঙ্কায়। আমি ভাই আমি স্যার আমি তো 10 দিন আগে আমি দেশ ত্যাগ করছি। আমি আমি ওরে মারবো কেমনে? দ্যাটস ইম্পসিবল। সো এই যে আমি অন্য কোথাও ছিলাম, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে প্লি অফ অ্যালিবাই বা মানে অন্যত্র থাকার অজুহাত। বাংলায় আপনি অজুহাত বলতে পারেন। ওকে, আমরা একটু টেক্সটগুলো হালকা বোঝার ট্রাই করি। ফ্যাক্টস নট আদারওয়াইজ রিলেভেন্ট আর রিলেভেন্ট মানে এমনি দেখেন, আমি যে প্লেন দিয়ে কই গেছি না গেছি, আমি দেশের বাইরে আসি না না আসি, এগুলো সাধারণত এগুলো রিলেভেন্ট না, মানে প্রথমত রিলেভেন্ট না। ডাজেন্ট ম্যাটার যে আমি কই ছিলাম না ছিলাম, ডাজেন্ট ম্যাটার। বাট যদি এক্স্যাক্টলি ওই টাইমে আমি তখন দেশের বাইরে ছিলাম, তখন এটা রিলেভেন্ট, প্রথমে রিলেভেন্ট ছিল না, কিন্তু পরে যখন আমি বললাম কানেকশনটা আমি ডটগুলো মিলাইলাম আদালতকে বললাম, তখন কিন্তু এই জিনিসটা রিলেভেন্ট হয়ে গেছে। এমনিতে রিলেভেন্ট ছিল না, কিন্তু পরবর্তীতে রিলেভেন্ট হয়ে গেছে। এই জিনিসটাই বলছে ফ্যাক্টস নট আদারওয়াইজ রিলেভেন্ট আর রিলেভেন্ট। আচ্ছা এখন দেখি, ইফ দে আর ইনকনসিস্টেন্ট উইথ এনি ফ্যাক্ট ইন ইস্যু অর রিলেভেন্ট ফ্যাক্ট। আচ্ছা, ইনকনসিস্টেন্ট যদি হয়, আচ্ছা আসলে আমরা একটু সামনে গেলে আরেকটু ক্লিয়ার হবো। ইফ বাই আচ্ছা আমরা ইলাস্ট্রেশন পড়লে আরো ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইলাস্ট্রেশন চলে আসি ডিরেক্ট। আপনি যখনই কোনো সেকশন বুঝবেন না, আপনি ডিরেক্ট ইলাস্ট্রেশন চলে আসবেন। ইলাস্ট্রেশন বোঝার পর আপনি দরকার হয় ব্যাক করেন, সেকশনে ব্যাক করেন। আচ্ছা আসেন, দ্য কোয়েশ্চেন ইজ উইদার এ কমিটেড আ ক্রাইম অ্যাট চিটাগং অন সার্টেন, একটা নির্দিষ্ট দিনে এ কি এ কি চিটাগং এ ক্রাইমটা করছে কিনা। ওকে আসেন, দ্য ফ্যাক্ট দ্যাট অন দ্যাট ডে অন দ্যাট ডে এ ওয়াজ অ্যাট ঢাকা ইজ রিলেভেন্ট। এ তো ওই দিন ছিল ঢাকায় 11 তারিখে, বা 11 মানে এমনি ওই ওই সার্টেন ডেতে এ তখন ঢাকাতে ছিল, কাজে ক্রাইমটা ঘটছে চিটাগংয়ে, তো তার পক্ষে চিটাগংয়ের ওই ক্রাইমটা করা কাইন্ড অফ ইম্পসিবল। আচ্ছা, দ্য ফ্যাক্ট দ্যাট মানে এটা এগুলো হচ্ছে রিলেভেন্ট, এগুলো কিন্তু ধরেন চূড়ান্ত প্রমাণ না, এটা কিন্তু চূড়ান্ত প্রমাণ না। এখানে অনেক তর্ক বিতর্ক হবে, আরো বহুত প্রুফ টুফ সামনে আসবে, এগুলো নিয়ে কথাবার্তা হবে, তখন ফাইনালি ডিসাইড করা হবে। বাট প্রাইমারি ভাবে এটা রিলেভেন্ট। আমি এটা বেশ কয়েকবার বলছি যে রিলেভেন্ট মানেই যে ফাইনাল কনক্লুশন তা কিন্তু না। আমি রেকর্ডে দিচ্ছি, হ্যাঁ। ওকে, সো এটা জাস্ট এটা নিয়ে আলোচনা হইতে পারে, দ্যাটস ইট। ওকে আসেন, okay, the fact that near the time when the crime was committed, A was at distance from the place where it was committed. ওই যে প্লেস ছিল, ওই প্লেস থেকে যেখানে ক্রাইমটা হয়েছে এখানে সে দূরে ছিল, ডিস্টেন্স ছিল, which would render it highly improbable, কাজে এটা খুবই মারাত্মকভাবে ইমপ্রবাবল মানে কাইন্ড অফ ইম্পসিবল করা, দো নট ইম্পসিবল মানে মানে এটা হচ্ছে হাইলি ইমপ্রবাবল বলতে মানে হওয়ার সম্ভাবনা কম, মানে এই ক্রাইমটা তার করার সম্ভাবনা কম। আচ্ছা, মানে না করার সম্ভাবনাই বেশি, এই কথাটা বলছে। বাট দো নট বাট যদিও এটা ইম্পসিবল না, হইতে পারে কোনো কোনো ভাবে সে আইসা ধর ক্রাইমটা করে আবার দৌড় দিয়ে চলে গেছে, হইতে পারে, ওটা ওটা বিতর্কের বিষয়। বাট ইম্পসিবল না, কিন্তু এটা হইতে মানে হওয়ার চান্স খুবই কম। আচ্ছা,
দ্যাট হি কমিটেড ইট ইজ রিলেভেন্ট, মানে জিনিসটা হচ্ছে রিলেভেন্ট করছে কি না ওগুলো পরের ডিসকাশন। আচ্ছা আসেন, দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার এ কমিটেড ক্রাইম, আবার সেম ভাবে এ কি ক্রাইমটা করছে কিনা, দ্য সার্কামস্ট্যান্সেস আর সাচ দ্যাট দ্য ক্রাইম মাস্ট বিন কমিটেড আইদার বাই এ বি সি অর ডি এভরি ফ্যাক্ট। আচ্ছা এই ক্রাইমটা হচ্ছে এ এর দ্বারা হইতে পারে, বি দ্বারা হইতে পারে, সি এর দ্বারা হইতে পারে, ডি এর দ্বারা হইতে পারে, ধরুন চারজন সাসপেক্ট হইতে পারে এরকম। ও দ্যাট বাই দ্য ওয়ে একটা মুভি আছে দ্য ইউজুয়াল সাসপেক্ট, ভাই 1995 এর একটা মুভি। হ্যাঁ সরি আমি মুভির কথা আনাতে, এটা সাসপেক্ট শব্দটা আসছে তো, খুব চমৎকার একটা মুভি ভাই, মজা পাবেন আই থিঙ্ক, যেহেতু ল ক্রাইম এগুলোর সাথে কানেক্টেড, মজা পাবেন যদি দেখেন। আচ্ছা সরি, এভরি ফ্যাক্ট which shows that, ও আচ্ছা বাই দ্য ওয়ে এটা ইংরেজির একটা রুল, যদিও এটা এখানে লয়ের ক্ষেত্রে বিষয় না, আর যারা ল পড়েন তারা মোটামুটি ইংরেজিতে খুব ভালো। এখানে দেখেন এখানে কিন্তু ফ্যাক্টস বলে নাই, ফ্যাক্ট বলছে, কারণটা হচ্ছে কি, কারণ এভরি ব্যবহার করেছে। এভরি সাধারণত আমরা সিঙ্গুলার নাউন হিসেবে আমরা ধরে নেই, যেহেতু সিঙ্গুলার নাউন, সো এখানে হচ্ছে একটা সিঙ্গুলার, মানে এটাও সিঙ্গুলার, যদি এটা প্লুরাল হইতো তাহলে এটা ফ্যাক্টস আমরা ব্যবহার করতাম। যাই হোক, আচ্ছা which shows that the crime could have been committed by no one else and it was not committed by either B, C, D or relevant। দেখেন এটা হচ্ছে এ বি সি আর ডি এর দ্বারা একটা ক্রাইম হইতে পারে, কিন্তু দেখা গেছে যে হচ্ছে আচ্ছা আচ্ছা আমি একটু একবার পড়ি, কুড হ্যাভ বিন কমিটেড বাই নো ওয়ান এলস অ্যান্ড আচ্ছা এই চারজন ছাড়া অন্য কারো দ্বারা করাটা পসিবল না, এরকম কিছু একটা বলছে হয়তো বা, অ্যান্ড ইট ওয়াজ নট কমিটেড বাই আইদার বি সি আর ডি ইজ রিলেভেন্ট। ধরেন এটা হচ্ছে এই দুজন, এই চারজনে কেউ একজন করতে পারে, বাট বি সি এ ডি মনে হয় করে নাই, সম্ভাবনা কম, কাজেই বোঝাই যেতেছে যে এ করার সম্ভাবনা বেশি বা এই করছে হয়তো বা, এগুলো ডিবেটের ব্যাপার, বাট জিনিসটা রিলেভেন্ট, মানে এই ফ্যাক্টগুলো রিলেভেন্ট। আচ্ছা আসেন সামনে আসেন, এটা এই ব্যাপারটাই হচ্ছে মোটামুটি আপনার প্লি অফ এলিবাই বা অন্যত্র থাকার অজুহাত, বা আপনি টাইটেল যদি পড়েন ওয়েন ফ্যাক্টস আর নট আদারওয়াইজ রিলেভেন্ট বিকাম রিলেভেন্ট। ওকে, মানে আগে রিলেভেন্ট ছিল না, পরে রিলেভেন্টে পরিণত হয়েছে, হইতেই পারে। আসেন সেকশন 12, এটা খুবই ছোট অ্যান্ড এটা নিয়ে খুব একটা বেশি ইলাস্ট্রেশন বা ডিটেল কিচ্ছু বলে নাই, খুব সিম্পলভাবে বলে দিচ্ছে। ইভেন আমি বেশ কয়েকটা টেক্সট বুক পড়ছি এটা নিয়ে, টেক্সট বুকগুলো তো তেমন বেশি কিছুই দেয়া না, এইটুক জিনিসই তারা লিখছে, অ্যান্ড আমি খুব সম্ভবত খুব একটা কোয়েশ্চেনও দেখি নাই আসতে। যাই হোক আমি একটু বলি এখানে কি বলা আছে। ইন সুটস, কারণ অনেকেই থাকে যে সেকশন বাই সেকশন পড়তে চায়, তাদের হেল্পের জন্য আমি জাস্ট বলে দিচ্ছি। ইন সুটস ফর ড্যামেজেস, সুট ফর ড্যামেজেস মানে আপনি কোনো একটা সুট করছেন, ড্যামেজ মানে হচ্ছে ধরেন আপনার কোনো একটা ড্যামেজ হয়েছে, কেউ একজন ড্যামেজ করছে, আপনার প্রপার্টি ড্যামেজ হয়েছে, আপনি ওটার জন্য প্রতিকার পাওয়ার জন্য আপনি একটা সুট করছেন, মানে মোকদ্দমা দায়ের করছেন। ফ্যাক্টস টেন্ডিং টু এনেবল কোর্ট টু ডিটারমাইন অ্যামাউন্ট আর রিলেভেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনার কোনো একটা প্রপার্টি আপনার ড্যামেজ হয়েছে, এখন আপনি ওইটার ড্যামেজের জন্য আপনি ওটার কি বলে ওটার কি বল শব্দটাকে আপনি বলবো যে, মানে আপনার ড্যামেজ হয়েছে, আপনি সেটার ক্ষতিপূরণ চাইতেছেন আপনার অপোনেন্টের কাছ থেকে। ওকে, এখন ক্ষতিপূরণ অফকোর্স ধরেন কিছু কিছু বিষয় আছে, ধরেন প্রপার্টির ব্যাপার বলে আরো অন্য যে কোনো আপনার লস এর ব্যাপার বলে, অনেক সময় অনেক কিছু হচ্ছে টাকা দিয়ে তো ভাই দুনিয়ার সবকিছু মেজার করা আসলে পসিবল না সবসময়। আপনার প্রপার্টি ড্যামেজ হয়েছে, ধরেন কথার কথা আপনার বাড়ির কি বলবো যে কোনো একটা প্রপার্টি ধরেন নষ্টই হয়ে গেছে, সো ওই যে সে নষ্ট করে ফেলছে আপনার অপোনেন্ট, ওই জিনিসটা তো আপনি কোনোদিন ব্যাক পাবেন না, মানে দ্যাটস কাইন্ড অফ ইম্পসিবল, রিভার্স করা তো পসিবল না। বাট তখন আদালত ট্রাই করে, আচ্ছা ঠিক আছে ওইটা তো আর পসিবল না, ব্যাক করা পসিবল না, আচ্ছা ঠিক আছে টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেয়ার আর কি। সো এছাড়া আর কিছু করার নাইও, আপনার আর কিছু করার নাই, আপনি মানে এটা তো আর টাইম রিভার্স করতে পারবেন না। সো আদালতকে তখন নির্ধারণ করা লাগে, আচ্ছা ঠিক আছে এর তো এই পরিমাণ ক্ষতি হয়েছে, তাহলে এই পরিমাণ ক্ষতির জন্য তাকে কত টাকা দেওয়া যেতে পারে, এটা আদালত বিভিন্ন ক্রাইটেরিয়া দেখে ভেবে টেবে আদালত সিদ্ধান্ত নেবে যে আচ্ছা ঠিক আছে ওর হচ্ছে মোটামুটি ধারণা করা যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে 1 লাখ টাকার মতো প্রপার্টি ওর ড্যামেজ হয়েছে, যাও তুমি 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে দাও, এটাই হচ্ছে সুট ফর ড্যামেজ। এখন এটা কিন্তু একদম এক্স্যাক্টলি পারফেক্ট ভাবে তো মেজার করা পসিবল না যে আপনার এক্স্যাক্টলি কতটুকু ক্ষতি হয়েছে এত টাকাই, আর সবচেয়ে বড় প্রথম কথা হচ্ছে টাকা দিয়ে সবকিছু মেজার করা যায় না, টাকা দিলেই আপনি আপনার ওই আগের প্রপার্টি ওই অবস্থাতে হয়তো বা ফেরত আনতে পারবেন না, বাট তারপর এখন কিছু করার নাই, যেহেতু জাস্ট একটা ক্ষতিপূরণ একটা মোটামুটি আদালত ভেবে ডিসাইড করতে পারে। এই ব্যাপারটাই বলা আছে যে এখন ধরেন আদালত কিভাবে ডিসাইড করবে, বেশ কিছু ফ্যাক্টসের দ্বারা আদালত ডিসাইড করতে পারে যে আচ্ছা এই ফ্যাক্ট, এই ধরেন এদিক থেকে এই ক্ষতি করছে, ওদিক থেকে ওই ক্ষতি করছে, 4-5টা ফ্যাক্ট মিলে তার চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তাহলে 1 লাখ টাকা জরিমানা দিয়ে দাও যাও। সো এই যে ফ্যাক্ট, এই ফ্যাক্টগুলো হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট, যে আপনার সুট ফর ড্যামেজ নির্ধারণ করতে গিয়ে যে ফ্যাক্ট নিয়ে আদালত চিন্তা ভাবনা করবে, ভাববে বা এটা নিয়ে ডিসকাস হবে, ওগুলা হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্টে পরিণত হবে।
সো আর আমি যদি এই টেক্সটটা পড়তে চাই, ইন সুটস ইন হুইচ ড্যামেজেস আর ক্লেম, যেই সুটগুলোতে বা যেই মোকদ্দমাগুলোতে ড্যামেজ ক্লেম করা হয় বা আর্থিক ক্ষতিপূরণ চাওয়া হয়, আচ্ছা আর্থিক না, জাস্ট মানে ড্যামেজ ক্লেম করা হচ্ছে, ড্যামেজের জন্য ক্ষতিপূরণ। আচ্ছা, এনি ফ্যাক্ট উইচ উইল এনাবল দ্য কোর্ট টু ডিটারমাইন দ্য অ্যামাউন্ট। আচ্ছা, এনি ফ্যাক্ট, এখানে ফ্যাক্ট যে কোনো টাইপের, এটা আসলে আমি এক্সাম্পল দিয়ে শেষ করা পসিবল না। এনিথিং, এনি টাইপের ফ্যাক্ট আদালত যদি মনে করে আচ্ছা এই টাইপের ফ্যাক্ট, যে কোনো ফ্যাক্ট দিয়ে হচ্ছে আদালত নির্ধারণ করতে পারে, এই যে ডিটারমাইন নির্ধারণ করতে পারে অ্যামাউন্ট, ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ড্যামেজেস। এই যে ড্যামেজটা হয়েছে আপনার, এটার জন্য অ্যামাউন্টটা কেমন হতে পারে সেটা আদালত ডিটারমাইন করবে, সেটা ফ্যাক্ট টেক্ট বুঝে। এখন ফ্যাক্ট টেক্ট কত রকমেরই, হাজার রকমের হইতে পারে, এটার কোনো নির্দিষ্ট লিমিট নাই, এই জন্য এটার কোনো ইলাস্ট্রেশনও নাই, কারণ এটার কোনো শেষ নাই, এনিথিং। আচ্ছা, ড্যামেজেস হুইচ আউট টু বি অ্যাওয়ার্ডেড ইজ রিলেভেন্ট, মানে আপনাকে যে অ্যাওয়ার্ড করা হবে, এই যে যতটুকু ক্ষতিপূরণ, ওইটা আদালত নির্ধারণ করবে, অনেক মানে নির্দিষ্ট না, যে কোনো ফ্যাক্ট থেকে আদালত নির্ধারণ করতে পারে, অ্যান্ড এটা হচ্ছে রিলেভেন্ট। এটা সাধারণত হচ্ছে সিভিল নেচারের কেসের ক্ষেত্রে, সুটের ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে হয়তোবা আলোচনা করা হয়। আচ্ছা আসেন, সামনে আসেন। ফ্যাক্টস রিলেভেন্ট ওয়েন রাইট অর কাস্টম ইজ ইন কোয়েশ্চেন। রাইট অর কাস্টম, অফকোর্স আপনারা লয়ার স্টুডেন্ট, কাস্টম সম্পর্কে আই থিঙ্ক নতুন করে বুঝাই দেওয়ার দরকার নেই, যে স্মরণকাল থেকে 100-200 বছর থেকে একটা কোনো একটা ট্রেন্ড চলে আসতেছে আপনার এলাকায়, আপনার গ্রামে, পুরা দেশে বা কোনো একটা এরিয়াতে একটা একটা কাস্টম চলে, সবাই ওইটা মেনে চলে, পুরা দেশ মেনে চলে, এরকমটা হইতেই পারে। এটা হয়তো বা কোথাও লেখা নাই, আইনে কোথাও ডিরেক্টলি লেখা নাই, বাট সবাই মেনে চলে, এরকম হয়। আবার অনেকটা রাইট, হ্যাঁ, এটা কাস্টম ধরেন অনেক স্মরণাতীত কাল থেকে, রাইট হইতে পারে একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম, স্বল্প সময় বা স্বল্প এরিয়াতে, ছোট একটা গ্রামের মধ্যে সবাই এই রীতিনীতিটা মেনে চলে, এরকম হইতে পারে। ওকে আসেন, এই জিনিসটা কখন রেলেভেন্ট হতে পারে আমরা একটু বোঝার ট্রাই করি। ওয়ার দ্য কোয়েশ্চেন ইজ অ্যাজ টু দ্য এক্সিস্টেন্স অফ এনি রাইট অফ কাস্টম। আচ্ছা, ওই যে রাইট মানে কাস্টমটা আছে কিনা, সেটার এক্সিস্টেন্স আছে কিনা সেটা নির্ধারণ করার ক্ষেত্রে কি কি রেলেভেন্ট হতে পারে। আসেন, এনি ট্রানজ্যাকশন বাই উইচ দ্য রাইট অর কাস্টম ইন কোয়েশ্চেন ওয়াজ ক্রিয়েটেড। এনি ট্রানজ্যাকশন, আচ্ছা ট্রানজ্যাকশন ক্রিয়েট করা হয়েছে বাই উইচ, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ক্লেইমড, মডিফাইড, রিকগনাইজড, অ্যাসার্টেড অর ডিনাইড। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আচ্ছা আমি যদি হচ্ছে ওয়ার্ডগুলো বলি, ক্রিয়েটেড মানে হচ্ছে তৈরি করা, ক্লেইম মানে দাবি করা, মডিফাইড মানে চেঞ্জ করা, পরিবর্তন করা, রিকগনাইজড মানে অ্যাকনলেজ করা বা হচ্ছে অ্যাসার্টেড মানে হচ্ছে অ্যাকনলেজ করা বা হচ্ছে অ্যাপ্রুভাল বা অনুমতি দেওয়া, ডিনাইড মানে হচ্ছে না করা। আচ্ছা, ধর কোনো একটা কাস্টম, সেটা হচ্ছে সবাই মেনে চলে, অ্যাসার্টেড। আবার হচ্ছে কোনো একটা কিছু, কোনো একটা স্পেসিফিক ঘটনা কেউ মেনে চলে না। আচ্ছা, আমরা এক্সিস্টেন্সে যাই, সরি মানে আই মিন ইলাস্ট্রেশনে যাই, তাহলে পুরো ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। আসেন, এখানে একটা ইলাস্ট্রেশন দিচ্ছে, দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার এ হ্যাজ এ রাইট টু এ ফিশারি। কোনো একটা জায়গায় মানে সে মাছ বা মৎস্য শিকার করতে পারবে কিনা, আর তার এই রাইটটা আছে কিনা। কোনো একটা এরিয়াতে একটা প্রপার্টি, ধরেন কথা একটা প্রপার্টি, ওই প্রপার্টিতে এ কি মাছ শিকার করতে পারবে কিনা, ওইটা নিয়ে কোয়েশ্চেন অ্যারাইজ হয়েছে, ওইটা নিয়ে আদালতে ওইটা নিয়ে ডিবেট হচ্ছে। আচ্ছা আসেন, সামনে আসেন। আর ডিড মানে হচ্ছে দলিল, আর ডিড কনফারিং দ্য ফিশারি অন এস অ্যানসেস্টরস। আচ্ছা, একটা দলিল পাওয়া গেছে, সেই দলিলে দেখা যাচ্ছে যে এজ অ্যানসেস্টর মানে হচ্ছে তার পূর্বপুরুষ, অ্যানসেস্টরের এই যে এখানে তার পূর্বপুরুষের যে এই প্রপার্টিতে এই মৎস্য শিকার করতো, সেটা একটা দলিল পাওয়া গেছে। আচ্ছা, তার পূর্বপুরুষ এই এরিয়াতে মৎস্য শিকার করতো। ওকে, মর্টগেজ, আচ্ছা আরেকটা ব্যাপার বলিনি, এটা কিন্তু 1872 সালের আইন। সো এই এখন না হয় আমাদের হাতে হাতে দলিল আছে, সবকিছু আছে, আগে কিন্তু এরকম ছিল না। সো ওইগুলা তখন আরো ঝামেলাপূর্ণ ছিল, এগুলো নির্ধারণ করতে যে কোন এরিয়া কোন প্রপার্টি কার, বা কোন এরিয়া আসলেই কারণ এখন ধরেন ওর সাথে ট্রানজাকশন করছে, জমি কিনছে, বিক্রি করছে, সবগুলো ডকুমেন্ট আছে। আগে কিন্তু এরকম ছিল না। তো তখন এই 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 জিনিসপত্রগুলো তখন আর কি বেশি কাজে দিত। আচ্ছা আসেন, আমরা শেষ করি। দ্য ডিড কনফারিং দ্য ফিশারি অন অ্যানসেস্টরস, আচ্ছা এটাই পড়ছি, আ মর্টগেজ অফ দ্য ফিশারি বাই এস ফাদার। আচ্ছা, আরেকটা জিনিস পাওয়া গেছে, বা ওই ডিড দিয়েই বা অন্য কোনো দলিল দিয়ে এই জিনিসটা পাওয়া গেছে বা ফাইন্ড আউট করা গেছে যে, বা অন্য কোনোভাবে ফাইন্ড আউট করা আছে যে মর্টগেজ। আচ্ছা, মর্টগেজ মানে হচ্ছে আপনার বন্ধক। আচ্ছা, এস ফাদার, আচ্ছা এর বাবা মর্টগেজ দিছিল এই প্রপার্টিটা, এর ফাদার বা এর বাবা মর্টগেজ বা বন্ধক দিছিল। ওকে, আবার সাবসিকুয়েন্ট মানে পরবর্তীতে, গ্র্যান্ট মানে হচ্ছে ধরেন অনুমোদন আর কি, একটা অনুমোদন করছে অফ দ্য ফিশারি বাই এস ফাদার। আচ্ছা, এরকম একটা ডিড বা দলিল পাওয়া গেছে যেখানে এর ফাদার হচ্ছে মর্টগেজ দিচ্ছে, ওই প্রপার্টিটা বন্ধক দিচ্ছে। আবার পরবর্তীতে দেখা গেছে
এর ফাদার মানে এর বাবা সে হচ্ছে আবার করছে কি ওই সেম প্রপার্টিটাই সে আরেকজনকে অনুমতি দিচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি মৎস্য শিকার করো। একজনকে হচ্ছে সে মর্টগেজ দিছে, বন্ধক দিছে, আবার আরেকজনকে সে গ্র্যান্ড করছে, আচ্ছা ঠিক আছে তুমি এটা মৎস্য শিকার করো পরবর্তীতে। আচ্ছা ইন রিকনসাইল, আচ্ছা রিকনসাইল, আচ্ছা ইরিকনসিলিয়েবল, আচ্ছা এখানে ইরিকনসিলিয়েবল, আচ্ছা এটা হচ্ছে আপনারা ভেঙে ভেঙে ওয়ার্ডগুলো বের করবেন দেখবেন হচ্ছে রিকনসাইল মানে আমরা জানি হচ্ছে যে আপোষ করা বা সমাধান করা, সমাধানে পৌঁছানো হচ্ছে রিকনসাইল। আচ্ছা সেখান থেকে ইরিকনসাইল তার মানে হচ্ছে যেটা সমাধান করা হয় নাই, আর ইরিকনসাইলেবল বা ইরিকনসিলেবল, আচ্ছা আপনারা একটু উচ্চারণ দেখে নেবেন যে এখানে লাইবল না লেবল। আচ্ছা তার মানে হচ্ছে যেটা সমাধান করা হয় নাই বা যেটা সমাধান করা যাচ্ছিল না বা যেটা সমাধান করা যায় না, এরকম কিছু একটা ওই ওই মানে প্রপার্টি ওই ওই জিনিসটা সলভ করা হয় না। এই যে একজনকে সে আচ্ছা 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 ইরিকনসাইলি সি লেবল উইথ দ্য মর্টগেজ, আচ্ছা এটা সমাধান করা যাচ্ছিল না বা যায় নাই। পার্টিকুলার ইনস্ট্যান্সেস ইন উইচ এজ ফাদার এক্সারসাইজ দ্য রাইট, আচ্ছা এখন কোন একটা ইনস্ট্যান্স মানে কোনো একটা ঘটনা, ইনস্ট্যান্ট মানে ঘটনা, ইনস্ট্যান্স মানে ঘটনা, ইনস্ট্যান্সেস মানে হচ্ছে মাল্টিপল ঘটনাগুলা প্লুরাল আর কি। আচ্ছা পার্টিকুলার ইনস্ট্যান্সেস ইন উইচ এজ ফাদার এক্সারসাইজ দ্য রাইট, আচ্ছা দেখেন এগুলো আগে কিন্তু বলছে একটা ডিটেল দলিলের কথা বলছে, একজনকে মর্টগেজ দিতে সেটা বলছে, জিনিসটা মানে কনসাইল করা হয় নাই বা হচ্ছে সমাধান করা হয় নাই বা সমাধানযোগ্য না, এরকম কিছু একটা সিচুয়েশন। বাট আরেকটা জিনিস ফাইন্ড আউট করা গেছে সেটা হচ্ছে পার্টিকুলার ইনস্ট্যান্সেস, কিছু কিছু ঘটনা ফাইন্ড আউট করা গেছে যেখানে হুইচ এজ ফাদার এক্সারসাইজ দ্য রাইট, এর বাবা ওই রাইটটা এক্সারসাইজ করতো। রাইটটা এক্সারসাইজ মানে হচ্ছে যে ফিশারি মানে মাছ ধরার রাইটটা বা অধিকারটা সে এক্সারসাইজ করতো, এরকম কিছু ঘটনা পাওয়া গেছে। অথবা ইন উইচ দ্য এক্সারসাইজ অফ দ্য রাইট ওয়াজ স্টপড বাই এজ নেইবার্স, ওকে। সো অথবা এরকম হয়তো পাওয়া গেছে যে এর নেইবাররা মানে এর, আচ্ছা এর নেইবার না এর ফাদার বলছে, আচ্ছা এর নেইবাররা, আচ্ছা আচ্ছা এর নেইবাররা একে বাধা দিচ্ছে যে তুমি এখানে মৎস্য শিকার করতে পারবা না, তুমি এখানে ফিশারি করতে পারবা না, এরকম ঘটনা পাওয়া গেছে। অথবা এরকম ঘটনা পাওয়া গেছে এর ফাদার এক্সারসাইজ করতো। সো এই সবগুলা ঘটনাই হচ্ছে রেলেভেন্ট, প্রত্যেকটা ঘটনা রেলেভেন্ট। এগুলা নিয়ে হচ্ছে আদালত মানে ফাইনালি কনক্লুশনে কি হবে না হবে সেটা আদালতের বিষয়, সেখানে অনেক ডিবেট হবে, অনেক আরো প্রমাণাদি আনা হবে, সেটা ডিফারেন্ট ব্যাপার। আমাদের আলোচনায় বিষয়বস্তু ছিল যে এগুলো রেলেভেন্ট কিনা, অ্যান্সার হচ্ছে ইয়েস, এখানে প্রত্যেকটা ঘটনা রেলেভেন্ট। এর ফাদার কাউকে মর্টগেজ দিয়েছিল কিনা, এর ফাদার ওই রাইটটা এক্সারসাইজ করছিল কিনা, এর ফাদার হচ্ছে কাউকে পারমিশন দিছিল কিনা ওইখানে মৎস্য শিকার করতে, তারপরে হচ্ছে তার এই যে এর নেইবাররা একে বাধা দিছিল কিনা এখানে মৎস্য শিকার করতে, প্রত্যেকটা ঘটনা রিলেভেন্ট। কারণ নিশ্চয়ই বাধা দিচ্ছে কোনো না কোনো ঘটনা আছে, অফকোর্স কেন আননেসারি তো বাধা দেয় নাই, কোনো কারণে হয়তো বাধা দিচ্ছে, সেই কারণটা কি সেটা ফাইন্ড আউট করার জন্য ডিবেট করা যেতে পারে। আসেন আমরা সামনে যাই। সো এটা এই কাস্টম বা রীতিনীতি রাইট এগুলা হচ্ছে সেকশন 13 আলোচ্য বিষয়। আসেন আমরা কিন্তু পড়তেছি রেলেভেন্ট ফ্যাক্ট, আমি আবার বলতেছি আমরা পড়তেছি সেকশন 5 থেকে নিয়ে 55 পর্যন্ত সবগুলাই রেলেভেন্ট ফ্যাক্ট নিয়ে আলোচনা করা আছে। আসেন সামনে আসেন, আমরা সেকশন 14 চলে আসি, আমাকে 14ই পড়লাম একটু আগে, না 14 মাত্র ঢুকছি। ফ্যাক্টস শোয়িং এক্সিস্টেন্স স্টেট অফ মাইন্ড অর অফ বডি অর বডিলি ফিলিং, আচ্ছা 14তে বলছে যে আমরা রেলেভেন্ট ফ্যাক্ট নিয়ে আলোচনা করতেছি, সেখানে স্টেট অফ মাইন্ড আপনার মনের অবস্থা কি ছিল ওই মোমেন্টে কোনো একটা ঘটনার টাইমে বা আগে পরে, অফ বডি আপনার বডির সিচুয়েশন কি ছিল, অথবা বডিলি ফিলিং কেমন কি ফিল করতেছিল বডি। সো আচ্ছা এটা আমরা বডিলি ফিলিং বলতে বা কোনটা বলতে কি বুঝেছি আমরা এক্সাম্পল দেখলেই একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। স্পেশালি আমরা ইলাস্ট্রেশনে চলে আসি, কারণ এগুলাই হচ্ছে যে আচ্ছা আমরা যদি জাস্ট একটা লাইন একটু বলতে চাই সেটা হচ্ছে স্টেট অফ মাইন্ড, যেখানে বলছিল একটু আগে স্টেট অফ মাইন্ড ধরেন সাচ অ্যাজ ইন্টেনশন। আচ্ছা স্টেট অফ মাইন্ড বলতে কি সাচ অ্যাজ, যে বলেও দিচ্ছে আপনাকে, ব্যাখ্যা দিয়ে দিচ্ছে এখানে। ইন্টেনশন, আপনার ইন্টেনশন ছিল কিনা তাকে মারার, আপনার নলেজ ছিল কিনা যে ঠিক এক্স্যাক্টলি এই আঘাতটা দিলেও মারা যাবে, এটা আপনার নলেজে ছিল কিনা। গুড ফেথ, আপনার কি গুড ফেথ ছিল কিনা যে আপনি এটা জানেন, আপনি চাইছেন, সে ধরেন কারেন্টের শক খাইছে, আপনি বাঁশ দিয়ে বাড়ি দিচ্ছেন তাকে বাঁচানোর জন্য, আপনার ফেথ ছিল, গুড ফেথ ছিল। বা অন্য যে কোনো কিছু হইতে পারে, আমি জাস্ট র্যান্ডম এক্সাম্পল ছিলাম। নেগলিজেন্সও হয়েছে কিনা, ধরেন হচ্ছে আপনি ডক্টর, আপনি হচ্ছে তার চিকিৎসা করে দেখেছেন, আপনার কোনো নেগলিজেন্স ছিল কিনা। নেগলিজেন্স আই থিঙ্ক জানেন আপনার লয়ার স্টুডেন্ট। ধরেন নেগলিজেন্স মানে ব্যাপারটা কেমন বুঝাবো, এই ধরেন আমি ডক্টর, আমি গেলাম অপারেশন করতে, আমি করলাম, পাতাই দিলাম না, কোনো রকম করলাম, এগুলো আমার নেগলিজেন্স ছিল।
সো এইরকম এই ব্যাপারগুলো আছে। তারপর আসেন হচ্ছে র্যাশনেস, র্যাশ 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 দাঁড়ান এক সেকেন্ড, র্যাশনেস, র্যাশনেস বা র্যাশ, হঠকারিতা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠকারিতা, ওয়াও বাংলা চরম শব্দ দিছে। ওকে, মানে শয়তানি আর কি হঠকারিতা। আচ্ছা, ইল উইল খারাপ খারাপ উদ্দেশ্য, অর গুড উইল ভালো উদ্দেশ্য, আচ্ছা আচ্ছা, পার্টিকুলার পার্সন, আচ্ছা আচ্ছা, বডি অর ফিলিং, আচ্ছা আচ্ছা। এখন বডিলি ফিলিং এর ব্যাপারটা আমরা কি বলে ইলাস্ট্রেশন দেখলে ফুলি ক্লিয়ার হয়ে যাবে আই হোপ। এ ইজ অ্যাকিউজড অফ রিসিভিং স্টোলেন গুডস, আচ্ছা তাকে অ্যাকিউজ করা হয়েছে একে, অ্যান্ড সে হচ্ছে মানে স্টোলেন গুডস, তাকে চুরির প্রপার্টি, চুরির জিনিসপত্র তার কাছে পাওয়া গেছে, নোয়িং দ্যাম টু বি স্টোলেন, অ্যান্ড সে জানতো যেগুলো চুরির জিনিস। It's proved that he was in possession of a particular stolen article. আচ্ছা, the fact that at the time he was in possession of many other stolen articles is relevant. আচ্ছা, স্টোলেন আর্টিকেল বলতে কি গুডস বুঝাইছে নাকি অন্য কিছু বুঝাইছে? যে মূল কথা হচ্ছে চুরিও জিনিসপত্র, চুরি করা জিনিসপত্র। ধরেন কোনো একটা, আমি ধরেন আর্টিকেল বলতে ওরা অ্যাকচুয়ালি কি বুঝাইছে আমি আমি এই মুহূর্তে ক্লিয়ার না। আচ্ছা আমরা একটু দেখি আর্টিকেল বলতে কি, কোন আর্টিকেল বুঝাইছে। আর্টিকেল বলতে ওই আর্টিকেল ছাড়া আর কিছু আছে? আচ্ছা, ও সামগ্রীও বোঝায়, জিনিসপত্র, বস্তু। আচ্ছা, আর্টিকেল বলতে বস্তুও বোঝায়, গ্রেট। আচ্ছা আসেন, এইভাবে হচ্ছে আপনারা সলভ করবেন। যে ধরেন একটা একটা ওয়ার্ড বুঝতেছেন না, আপনি সার্চ দিলেন, ধরেন আমি বুঝতেছিলাম না, আমি ধরেন এই লাইনটা আমি জীবনে ফার্স্ট পড়ছি, আমি প্রত্যেকটা টেক্সট লাইন আগে পড়ি নাই, অনেকগুলো অনেক লাইনই আছে, আমি জাস্ট ফার্স্ট টাইম আপনাদের সামনে পড়তেছি, বহুত লাইন আছে। আচ্ছা আসেন, কি যেন পড়তেছিলাম, আচ্ছা কোনো একটা স্টোলেন আর্টিকেল মানে স্টোলেন জিনিসপত্র, ধরেন এর হাতে একটা স্টোলেন জিনিসপত্র আপনি পাইছেন, পরে দেখা গেল যে ওর হাতে বা ওর কাছে আরো 50টা স্টোলেন জিনিসপত্র আছে, আরো 10টা 20টা স্টোলেন জিনিসপত্র আছে। আচ্ছা একটা না হয় মানলাম অ্যাক্সিডেন্ট হইতেই পারে, কেউ যদি দিয়ে গেছে সে রেখে দিচ্ছে, কিন্তু 50টা স্টোলেন জিনিস সব তোমার কাছে, অমুকের ঘড়ি ঘড়ি চুরি হয়েছে, তমুকের কিবোর্ড চুরি হয়েছে, তমুকের মাউস চুরি হয়েছে, তমুকের গোল্ড সোনার জিনিসপত্র চুরি হয়েছে, তমুকের এই আপনার কি বলে তার তার কি বলে তার পুকুরের মাছ চুরি হয়েছে, সব তোমার ঘরে, ঘটনা কি? এগুলা হচ্ছে সব রিলেভেন্ট। আচ্ছা, মানে এ কি দায়ী কি না, এ আসলে চোর কিনা, সেটা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট না, মানে ওই এটা বড় পরের বিষয়। আগে হচ্ছে এগুলো রিলেভেন্ট কিনা সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা, সবগুলো হচ্ছে রিলেভেন্ট। আচ্ছা আসেন, এ ইজ অ্যাকিউজড অফ ফ্রডুলেন্টলি ডেলিভারিং টু অ্যানাদার পার্সন কাউন্টারফিট কয়েন। আচ্ছা, কাউন্টারফিট কয়েন মানে হচ্ছে জাল দলিল, জাল কয়েন, আচ্ছা জাল টাকা আর কি। অ্যাট দ্য টাইম ওয়েন হি ডেলিভার্ড ইট হি নিউ টু বি কাউন্টারফিট, মানে সে ধরেন এ কাউকে হচ্ছে কোনো একটা জাল টাকা দিছে। এখন এটা কোয়েশ্চেন হইতে পারে, আচ্ছা ভাই হইতেই দিতে পারে ভাই আমি জানতাম জল টাকা তারপরে দিয়ে দিছি, কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে সে জানতো, দাঁড়া দাঁড়া, হ্যাঁ হি নিউ টু বি কাউন্টার, সে জানতো এটা কাউন্টারফিট, এটা জাল। আচ্ছা সামনে আসেন, দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি টাইমে এ ওয়াজ পসেসড অফ নাম্বার অফ আদার পিসেস অফ কাউন্টারফিট কয়েন, তার কাছে আরো জাল টাকা পয়সা নোট ছিল। আচ্ছা একবার মানলাম তুই তুই জাল টাকা দিয়ে দিছো ভুলে, এটাও মানলাম তুমি জানতা না, আচ্ছা দিয়ে দিছো ভুলে, এটাও মেনে নিলাম জাল জানতা না, বুঝো নাই, তোমার হাতে আরো 100টা জাল টাকার নোট, তাইলে তো ভাই ডাল মে কুছ কালা হ্যায়। সো এইগুলা হচ্ছে রেলেভেন্ট, সবগুলাই রেলেভেন্ট। আচ্ছা, দ্য ফ্যাক্ট দ্যাট এ হ্যাড বিন প্রিভিয়াসলি কনভিক্ট, এরা প্রিভিয়াসলি কনভিক্টেড, এর আগে হচ্ছে সে এই জিনিস নিয়ে ধরেন সে জেল খেটে আসছে, এই 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 জাল জিনিসপত্র কাজকর্ম করে, তাহলে তো মনে করেন আরো তার উপর আরো চাপ বাড়তেছে, যে মোটামুটি তাহলে শিওর হওয়াই যায় যে ভাই তাহলে তুমি ঘাপলা তাহলে তোমার মধ্যেই। আচ্ছা, এই সবগুলো ঘটনাই রিলেভেন্ট। এটা সে কি আসলে কাজটা করছে কিনা সেটা সেটা আদালত নির্ধারণ করবে, এটা আমি বা আপনি নির্ধারণ করবো না। মূল কথা হচ্ছে এগুলো সব রিলেভেন্ট। এ সুজ বি ফর ড্যামেজ ডান বাই ডগ অফ পিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রিভিয়াসলি বিটেন এক্স ওয়াই জেড। আচ্ছা আই থিঙ্ক আপনারা এগুলো পড়লেই পারবেন, যে এখানে হয়তো ডগ কামড় দিছে, তারপরে এই ঘটনা শুধু এই প্রথমবার তা না, এর আগেও হয়েছে, এর আগেও কুকুর কামড়াইছে, এইগুলো সবগুলোই হচ্ছে রেলেভেন্ট। আগে ধরেন কমপ্লেন করছে তারা কুকুরের কামড় খেয়ে, সবগুলোই হচ্ছে রেলেভেন্ট, আপনারা পড়লেই বুঝবেন। এখানে ধরেন কথা আপনি বুঝতেছেন না, আপনি সলিউশনে যাইতে পারতেছেন না, যে ঘটনা কি, কুকুর কামড়াইছে তাহলে কি হয়েছে, ফাইনালি কি হয়েছে আপনার এটা জানার দরকার নেই, আপনার বোঝার দরকার নেই। আপনার যেটা বোঝার দরকার সেটা হচ্ছে এগুলো রেলেভেন্ট কিনা, এগুলো প্রাসঙ্গিক কিনা, একটুকুই আলোচনা। এখানে কিন্তু কোথাও কোনো কনক্লুশনে ওরা যায় নাই, কেউই যায় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডগের এক্সাম্পল মনে হয় আবার দিচ্ছে, যে ডগটা ফেরোশাস, খুব ভয়ঙ্কর কিছু একটা আর কি, সবসময় ধরেন এরকম ঘেউ 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 করে। আচ্ছা, এরকম আয় হয় অনেক এক্সাম্পল, GHIH কি আছে, ইজ অ্যাকিউজড অফ ডিসঅনেস্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশন। আচ্ছা, ইজ চার্জড উইথ শুটিং বি। আচ্ছা আচ্ছা, এই একটা খুব চমৎকার একটা এক্সাম্পল। ধরেন
আমি একদিন ধরেন বি বা কুদ্দুস হাইটা যাইতেছে, আমি করলাম একটা গুলি করলাম, ওর কানের পাশ দিয়ে গেল। ধরেন 3 দিন পর আমি হাইটা যাইতেছি, কুদ্দুস হাইটা যাইতেছে, আমি আবার গুলি করলাম, ওর নাক দিয়ে গেল, এই সাইড দিয়ে গেল, মানে গুলি লাগে নাই। আর একদিন কুদ্দুস হাইটা যাইতেছে ধরেন অন্য একটা জায়গায়, আর 3 কিলোমিটার দূরে আমি হাইটা যাইতেছি, আমি একটা গুলি করলাম, ওর হচ্ছে একদম 2 পায়ের মাঝখান দিয়ে গেছে, মানে ক্ষতি হয় নাই কোনো। সে গিয়ে ধরেন আদালতে মামলা করছে যে মাসুম তো আমার মারিয়ে ফেলতে চায়, খুন করতে চায়, ও আমাকে 3 বার গুলি করছে, যে একবার আমার নাক দিয়ে গেছে, একবার কান দিয়ে গেছে, একবার আমার দুই দুই পায়ের নিচ দিয়ে গেছে, একদম আরেকটু হইলে আমি শেষ ছিলাম। আদালত আমাকে ডাকলো যে মাসুম সাহেব আসেন, হ্যাঁ গেলাম। আদালত বললো কি ব্যাপার, আপনাকে ওকে 3 বার গুলি করছেন? আমি বললাম স্যার এটা আসলে ভুলে হয়ে গেছে, আমি রাস্তা যাইতেছি, আমি তো চাইছিলাম ওর পাশে ওই যে একটা গন্ডার পড়ে আছে, গন্ডারটা খুব বাজে অবস্থা, আর চাইছিলাম ওর গুলি করতে। আজ ঠিক আছে আপনি মানলাম, ওই যে 3 দিন আগে এরকম ঘটনা হয়েছে, আপনি তো 2 দিন আগেও তার আরেকবার গুলি করছেন, তার নাকের কাছ দিয়ে গেছে। আমি বললাম যে আচ্ছা ওই দিন একটা ঘোড়া যাইতেছিল বা একটা 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 মশা যাইতেছিল, আমি চাইলাম আরে মশাটা কামড় দেবে ওরে, আমি গুলি করলাম, তো তখন আমি তো ওরে গুলি করতে চাই নাই। আচ্ছা ভালো কথা ভাই, আজকে সকালেও তুমি এই কাজ করছো, তুমি আবার গুলি করছো তুমি? আমি বললাম আজ সকালে গুলি করছি, আমি আছে ওর একজন কেউ দৌড়ে আসতেছিল, আমি তাকে ইয়া করে ভয় দেখানোর জন্য, এবার তাকে বাঁচানোর জন্য আমি কাজ করছি। ভাই একবার দুইবার হয় মামলা, বারবার বারবার তুমি তার সাইড, তাকে তুমি গুলি করতেছো, নিশ্চয়ই তোমার ইন্টেনশন খারাপ, অফকোর্স তুমি তাকে মারতে চাও। তাহলে কিছু মানে ওইটা তো আদালত নির্ধারণ করবে যে ফাইনালি আমি কেন আমি এই কাজগুলো করছি। বাট আমার মানে এর বোঝা যাইতেছে যে আমার ইন্টেনশনটা ওকে মারার জন্যই ছিল, নাহলে একবার ভুল হয়, দুইবারই তো হওয়ার কথা না। সো সেখানে 3 বার আমি ট্রাই করছি, তার মানে এখানে ডালমাই কুচ কালা হ্যাঁ। আচ্ছা এই সবগুলাই হচ্ছে রিলেভেন্ট। আমরা কি যেন পড়তেছিলাম আমরা, আচ্ছা এই যে বডিলি ফিলিং। আচ্ছা ধরেন এই যে আমি আমি বডিলি তাকে ফিল করাইছি যে তাকে মারে ফেলতে চাই। আচ্ছা এই বডিলি ফিলিংটা আর এক্সাম্পলটা দাঁড়ান কোনটা পারফেক্ট ভাবে যায় বলেন তো? বডিলি ফিলিং এর সাথে অনেকগুলো এক্সাম্পল আছে, কাউন্টার ফেট না এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক, ওই যে কাউন্টার ফেট জিনিসপত্র তার কাছে ছিল কিনা। আচ্ছা বডিলি ফিলিং এর ক্ষেত্রে ওই যে কুকুরেরটাও হইতে পারে যে ভয় পায় দৌড়ায় গেছে, এটা বডিলি ফিলিং হইতে পারে। কোয়েশ্চেন ইজ ওয়েদার ইজ গিলটি অফ ক্রুয়েলটি টুয়ার্ডস পিস ওয়াইফ। আচ্ছা আচ্ছা এই যে দেখেন বডিলি ফিলিং এর খুব চমৎকার একটা এক্সাম্পল পাওয়া গেছে। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার এ হ্যাজ বিন গিলটি অফ ক্রুয়েলটি টুয়ার্ডস বি হিজ ওয়াইফ। আচ্ছা এ কে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এ কি তার তার ওয়াইফ বি কে তার প্রতি ক্রুয়েল কিনা। ক্রুয়েলটি এটা তো ভাই নির্দিষ্ট লিমিট নাই, মারপিট এরকম হতে পারে, ধমকাধমকি করে, ঝগড়া করে, গালি গালাজ দেয়, আবার ধর মারপিটও করে, সব মিলাই এই ধরনের ক্রুয়েলটি। আচ্ছা এক্সপ্রেশন অফ দেয়ার ফিলিং টুয়ার্ডস ইচ আদার শর্টলি বিফোর অর আফটার, আচ্ছা না এটা মনস্তাত্ত্বিক হয়ে গেছে, আফটার দ্য অ্যালিড ক্রুয়েলটি আর রিলেভেন্ট ফ্যাক্ট। আচ্ছা ধরেন এ তার বিয়ে ধরেন তার ওয়াইফকে মাইডি দিছে, ধরেন মাইট দিছে, এখন মাইট দেওয়ার আগে and পরে তার ফিলিং কেমন ছিল তাদের পরস্পর, সেটা খুব ইম্পর্টেন্ট। এমন হইতে পারে যে আরে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আরে কি করতেছো এরকম করে ধরেন একটা চট দিল জোরে, বাট তার ইন্টেনশন খারাপ ছিল না, এমনি মজা করে চড়থাপ্পড় দিছে। সো আগে অ্যান্ড পরে দেয়ার ফিলিংটা ইম্পর্টেন্ট এরকম। বাট এরকম হইতে পারে যে ধরেন সে রাগে গজগজ করতে ঢুকছে বাসাতে যে আজকে তোরে মারবো, সো অফকোর্স তার ধরেন কথা আজকে তোরে মারবো এরকম একটা এরকম করতে করতে ঢুকছে, কেউ একজন ধরেন দেখে ফেলছে কথার কথা, সো ওইটাও তখন রিলেভেন্ট হয়ে যাবে। সে আমি তো মানে আদালত ওর ওয়াইফের ঘরে ঢোকার আগে তো দেখছি সে রাগে গজগজ করতেছে, তার মানে এই যে এই ফিলিংগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা তারপর আসেন হচ্ছে দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার এজ ডেথ ওয়াজ কজড বাই পয়জন, পয়জন দিয়ে তার মৃত্যু হয়েছে কিনা। স্টেটমেন্টস মেড বাই এ ডিউরিং হিজ ইলনেস অ্যাজ টু হিজ সিমটমস আর রিলেভেন্ট। আচ্ছা সরি স্টেটমেন্টস মেড বাই এ, আচ্ছা এ মারা গেছে মানে এর হচ্ছে স্টেটমেন্ট, কোনো একটা কিছু সে স্টেটমেন্ট দিয়ে গেছে, সেটা কথায় হইতে পারে, লিখে হইতে পারে। আচ্ছা কথা দিই হয়তো সে স্টেটমেন্ট দিয়ে গেছে ডিউরিং হিজ ইলনেস, সে যখন অসুস্থ ছিল, ধরেন বিষ খায় সে অসুস্থ হয়ে গেছে, তারপর সে স্টেটমেন্ট দিয়ে গেছে অ্যাজ টু হিজ সিমটমস আর রিলেভেন্ট ফ্যাক্ট, তার কি বল তার সিমটম দেখে সে কিছু স্টেটমেন্ট দিয়ে গেছে, সেগুলো রিলেভেন্ট। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার ওয়াজ স্টেট অফ এজ হেলথ অ্যাট দ্য টাইম of an assurance on his life was affected. Statements made by A to the আচ্ছা 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 অনেক এক্সাম্পল ভাই, পি পর্যন্ত, আই থিঙ্ক দিস ইজ দ্য হাইয়েস্ট। আচ্ছা এই যে এ ইজ ট্রাইড ফর দ্য মার্ডার অফ বি বাই ইন্টেনশনালি শুটিং হিম ডেড। আচ্ছা আচ্ছা অনেক এক্সাম্পল আপনারা একটু একটু পড়ে নেবেন, আই হোপ আমার আমি প্রিটি শিওর যে আপনারা নিজেরা পড়লেই এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে একদম সিম্পল ভাষায় লেখা, খুব কঠিন কিছু লেখা নাই। আচ্ছা কতক্ষণ হয়েছে? হাফ অ্যান আওয়ার উপরে হয়ে গেছে নাকি? হাফ অ্যান আওয়ার মতো হয়ে গেছে। আচ্ছা আমরা ক্লোজ করে দেই, 16 পর্যন্ত গিয়ে আমরা ক্লোজ করে দিচ্ছি। আমি একটু ফাস্ট যাচ্ছি একটু। আমরা অফকোর্স এগুলো নিয়ে লাইভেও ডিসকাস করবো। ফ্যাক্টস
bearing on question whether act was accidental or intentional. আচ্ছা, কোনো একটা কাজ অ্যাক্সিডেন্টাল হয়েছে নাকি ইন্টেনশনাল হয়েছে। আচ্ছা, ওই যে একটা এক্সাম্পল দিছিলাম যে আমি রহিমকে মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিছি, এখন এটা কি ইন্টেনশনাল ছিল নাকি অ্যাক্সিডেন্টাল ছিল। অথবা ওই যে একটা প্রাইম এক্সাম্পল আপনারা পেনাল কোডে পাবেন, যে কেউ একজন কাঠ কাটতেছে, একজন কুড়াল, সে সরি কি যেন কুঠার, মানে যে কাঠ কাটে কাঠুরে সে কাঠ কাটতেছে, এরকম এরকম দিতেছে, আমি ধরেন হাইটা যাইতেছি, তারপরে ওই কুড়ালটা ধরেন আমার ঘাড়ে এসে লাগছে, একদম ধরেন আমি ইনস্ট্যান্ট ডেথ মারা গেছি। এখন এই জিনিসটা কি ওর ইন্টেনশনাল ছিল না, দেখা গেল যে সে আমার কোনোদিন দেখাই নেই, তার আমি কোনো চিনি না, তার সাথে আমার কোনো ঝামেলা নাই, র্যান্ডম আমি জাস্ট হাইডে গেছি, জীবনের প্রথম তার সাথে আমার দেখা, এটা আইসা লাগছে, আমি মারা গেছি। সো এটা অ্যাক্সিডেন্টাল ছিল। আবার এমনও হইতে পারে ইন্টেনশনাল ছিল। সো ওটা কি ইন্টেনশনাল ছিল, এরকম হইতে পারে তার সাথে আমার ঝামেলা ছিল অনেক দিন, একদিন আমার ফ্যামিলির সাথে তার একটা ঝামেলা হয়েছিল, বা তার ফ্যামিলির সাথে আমার একটা ঝামেলা হয়েছিল, এটা সে মনে পুষে রাখছে, সে 5 বছর পরে সে রিভেঞ্জ নিয়েছে, হইতে পারে। সো এগুলো আদালত নির্ধারণ করবে। যাই হোক, সো এটা কি অ্যাক্সিডেন্টাল নাকি ইন্টেনশনাল, এগুলো নিয়ে হচ্ছে এই যে সারি এক্সাম্পল দিয়ে আছে, অনেক এক্সাম্পল। আচ্ছা, এই দেখেন, এ ইজ অ্যাকিউজড অফ বার্নিং ডাউন হিজ হাউস ইন অর্ডার টু অবটেইন মানি ফর হুইচ ইট ইজ ইনশিওর্ড। আচ্ছা, বাইরের দেশের এক্সাম্পল তো, সরি মানে বাইরের দেশে, বাংলাদেশেও এরকম এক্সাম্পল। আচ্ছা, আমি আপনাদেরকে এক্সাম্পলটা বলি। এখানে হচ্ছে এর হাউস, তার প্রপার্টি, ওইটা ধরেন ইন্স্যুরেন্স করা আছে। ইন্স্যুরেন্সের ব্যাপারটা আমরা কি জানি, যে কোনো একটা প্রপার্টিতে আপনি যদি ইন্স্যুরেন্স করা থাকে, বা আপনার বা আমার মানে জানের যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে, যে আমি যদি মারা যাই, একটা অ্যামাউন্ট, একটা টাকা পয়সা দেওয়া হবে, বা হচ্ছে আমার চিকিৎসার জন্য দেওয়া হবে, ব্যাপারটা হচ্ছে ইন্স্যুরেন্স। বা হচ্ছে ধরেন একটা প্রপার্টি নষ্ট হয়ে গেল, তখন ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টাকাটা দিবে, এরকম কিছু একটা ব্যাপার। সো এখন তার ধরে 3টা বা 4টা বাড়ি, 2 দিন পরে পরে তার বাড়িতে আগুন লাগে। 4টা বাড়িতে ধরে আগুন লাগছে 2 দিন পর পর। কি রে ভাই, একটা বাড়িতে আগুন লাগছে ঠিক কথা মানলাম, 2টা বাড়িতে আগুন লাগছে ঠিক কথা মানলাম, তোমার 4টা বাড়িতে তোমার আগুন লেগে গেছে, আর 4টা বাড়িতেই ধরেন ইন্স্যুরেন্স ছিল, 4টা থেকে সে ধরেন 1 কোটি টাকা করে, 4টাতে 4 কোটি টাকা পাবে। সো তখন এগুলো নিয়ে আলোচনা হইতে পারে যে এই জিনিসটা তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না, তোমার 4টা বাড়ি, 4টাই সেম ঘটনা, 4টাতেই তোমার ইন্স্যুরেন্স করা, টালমে কিছু কালা, হ্যাঁ অফকোর্স। সো এইগুলো নিয়ে হচ্ছে সেকশন 15-তে সেম এখানে অনেকগুলো সেম, এই যে অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল প্রত্যেকটাই সেম। এই যে একটু আগে আরেকটি এক্সাম্পল দিয়েছিলাম না, ওই যে কাউন্টারফিট টাকা, যে আচ্ছা ঠিক আছে, সে মানে জাল টাকা আমাকে দিছে, হইতেই পারে যে ভাই সে জানে ঘটনাটা পুরোটাই অ্যাক্সিডেন্টাল, সে জানতো না যে এখানে এটা কি জাল নাকি রিয়েল, এটা হইতেই পারে ভাই। আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা একটা এক্সাম্পল দিচ্ছে যে হচ্ছে জানতো না, আচ্ছা অ্যাক্সিডেন্টাল। আরেকটা এক্সাম্পল দিচ্ছে যে ও করছে কি, যে আচ্ছা দাঁড়া আমি একটু পরে, সুন বিফোর অর সুন আফটার ডেলিভারি বি এ ডেলিভার্ড কাউন্টারফিট টাকা টু সি। আচ্ছা, ও কাজটা কি করছে, ও হচ্ছে আমাকে জাল টাকা দিছে, জাল টাকা দেওয়ার পর 10 মিনিট পর আরেক জায়গায় ডেলিভারি দিচ্ছে, ওইখানেও জাল টাকা দিচ্ছে। ধরেন সে একজন ধরেন কি বলে উবার না সরি, ওই যে ফুড পান্ডা ডেলিভারি করতে আসছে, আমাকে সে ধরেন টাকা দিছে, বা আচ্ছা মানে ধরেন আমাকে সে জাল টাকা দিছে কোনোভাবে, সেটা ডেলিভারি অন্য কোনোভাবে, ধরেন আমাকে জাল টাকা দিছে, 10 মিনিট পর আরেকজনকে গিয়ে জাল টাকা দিছে, তো আধা ঘন্টা পর আরেকজনকে গিয়ে জাল টাকা দিছে, তিন জনকে জাল টাকা দিছে, তিনটাই কি অ্যাক্সিডেন্টাল? অফকোর্স না, এখানে এটা অ্যাক্সিডেন্টাল না, অফকোর্স সে ইন্টেনশনালি কাজটা করছে। এই হচ্ছে সেকশন 15, অ্যাক্সিডেন্টাল নাকি ইনসিডেন্টাল, বা অ্যাক্সিডেন্টাল নাকি ইন্টেনশনাল। ওকে, এক্সিস্টেন্স অফ কোর্স অফ বিজনেস ওয়েন রিলেভেন্ট। আচ্ছা, কোর্স অফ বিজনেস, শুধুমাত্র বিজনেস বলে নাই, কোর্স অফ বিজনেস বলছে, কোনো একটা বিজনেস আছে, সেটা আমরা একটু সামনে ইলাস্ট্রেশন গেলেই আমরা ফুললি ক্লিয়ার হয়ে যাবো। একটা বিজনেসের ব্যাপারও রিলেভেন্ট হয়ে যেতে পারে। কিভাবে রিলেভেন্ট হয়ে যেতে পারে একটা বিজনেস, আসেন। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার আ পার্টিকুলার লেটার ওয়াজ ডিসপ্যাচড। আচ্ছা, একটা পার্টিকুলার লেটার আপনি ধরেন আপনি দিয়ে আসছেন, কি বলে এটাকে, কুরিয়ার সার্ভিসে, অথবা ওই যে ডাক বিভাগে আপনি দিয়ে আসছেন আপনার লেটার, ওটা কি পাঠানো হয়েছে কিনা ওটা নিয়ে কোনো একটা বিতর্ক চলতেছে, যে আপনি অ্যাকচুয়ালি লেটারটা পাঠিয়েছিলেন কিনা। এখন দেখেন, দ্য ফ্যাক্টস দ্যাট ইট ওয়াজ অর্ডিনারি কোর্স অফ বিজনেস, এটা খুবই একটা মানে এটা বিজনেসের একটা কোর্স, আপনার কাজে, ওদের কাজই হচ্ছে আপনি দিয়ে দিচ্ছেন, ওদের কাজই হচ্ছে ওটা ডেলিভারি পাঠানো। আচ্ছা, সামনে যাই। ফর অল লেটার্স পুট ইন আ সার্টিন প্লেস টু বি ক্যারিড টু দ্য পোস্ট। আচ্ছা, ওকে, সো ওরা করে ধরেন আপনি নিচে একটা চিঠি দিচ্ছেন, ডেলিভারি দিবেন, এবার ডেলিভারি মানে ওরা দিবে, আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, আরো 100 জন আছে 100টা চিঠি দিয়ে গেছে, তো তাদের কাজই হচ্ছে ডেলিভারি করা। ওরা করে কি, ধরেন ডেলিভারি দেওয়ার আগে 100টা চিঠি ধরেন কথার কথা এরা এখানে রাখে এইভাবে, 100 আপনি দিচ্ছেন, আচ্ছা দেন, আপনি দিচ্ছেন, আচ্ছা দেন, আপনি দিচ্ছেন, আচ্ছা দেন, 100টা চিঠি এরকম রাখে, 100টা ফিল আপ হলে তারা করে কি, এটা এই পুরো ট্রেটা ধরে আরেকজনকে দিয়ে দেয়, যা দুই দিয়ে আয়, ও করে কি আরেকজনের দেয়। আচ্ছা, আমি কি ভয়েস রেকর্ড হইতেছে ভাই, আমি পুরা আধা ঘন্টা পেঁচাল, আমার পুরো ফল যাবো যদি রেকর্ড না হয়। আচ্ছা, ও গিয়ে ধরেন আরেকজনের দিল, এরকম একটা কোর্স অফ বিজনেস বা ওদের প্রসেস এরকম করে হচ্ছে ওই জিনিসটা ধরেন ডেলিভারি দেওয়া হয়, এটা ওদের প্রসেস।
তাহলে যদি ব্যাপারটা এরকম দেখা যায়, ধরেন সিসিটিভি ক্যামেরার ফুটেজে অথবা অন্য কোনোভাবে এটা যদি ফাইন্ড আউট করা যায় যে এই যে আমি বা আপনি গিয়ে হচ্ছে চিঠিটা ওদেরকে দিছিলেন, ওই চিঠিটা ওরা ওই যে 100টা যে রাখা থাকে ওইটার মধ্যে ওটা রাখছে, দ্যাট মিনস এইটা ডেলিভারি মানে হওয়ার কথা। হয়েছে কিনা সেটা ডিবেটের ব্যাপার, বাট হওয়ার কথা, যেহেতু এখানে 100টার মধ্যে রাখছে, তার মানে ও ওকে দিচ্ছে, সে তাকে দিচ্ছে, এইভাবে এই প্রসেসে গিয়ে এটা ডেলিভারি হয়েছে, এরকমটা আমরা ধরে নিতে পারি। আচ্ছা আসেন আমরা একটু সামনে যাই। আচ্ছা মানে এই জিনিসটা হচ্ছে রিলেভেন্ট। আচ্ছা দেখেন, ইন সার্টেন প্লেস, একটা সার্টেন প্লেসে রাখা হয়েছে, টু বি ক্যারিড টু দ্য পোস্ট, মানে পোস্টে নিয়ে যাওয়ার জন্যে, অ্যান্ড দ্যাট 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 দুবার লিখছে, আর দ্যাট পার্টিকুলার লেটার, ওই পার্টিকুলার চিঠিটা ওয়াজ পুট ইন দ্যাট প্লেস আর রিলেভেন্ট, ওই চিঠিটা পার্টিকুলার প্লেসে রাখা হয়েছে, এই জিনিসটা রিলেভেন্ট। এখানে প্রত্যেকটা ঘটনাই রিলেভেন্ট, কারণ এটা এই কোর্স অফ বিজনেসের ওই 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 প্রসেসের মধ্যে দিয়ে গেছে। আসেন দ্য বি নাম্বার, অ্যান্ড এটা পরে আমরা শেষ করে দিব। দ্য কোয়েশ্চেন ইজ ওয়েদার পার্টিকুলার লেটার রিচড এ, একটা লেটার সেটা কি রিচডের এখানে মানে এর এখানে পৌঁছাইছে কিনা। ওকে আসেন, দ্য ফ্যাক্টস দ্যাট ইট ওয়াজ পোস্টেড ইন ডিউ কোর্স, এটা ইন ডিউ কোর্সে পোস্ট মানে পোস্ট করা হয়েছে, একদম যে প্রসিজারে পোস্ট করা হয় ওই প্রসিজারে পোস্ট করা হয়েছে, অ্যান্ড ওয়াজ নট রিটার্ন থ্রু দ্য ডেড লেটার অফিস। অনেক সময় এরকম হয়, একটা চিঠি পাঠাইছেন ভুল ঠিকানায়, আপনি ঠিকঠাক মতো লিখতে পারেন, র্যান্ডম ভুল একটা ঠিকানা লিখছেন, চিঠি পাঠাইছেন, চিঠি পাঠানোর পর ওই যে ডেলিভারি ম্যান ও গিয়ে দেখছে এই নামের কেউ নাই এখানে, বা এই এলাকা এই নামের কোনো এলাকাই নাই, আপনি জাস্ট র্যান্ডম মানে ভুলভাল একটা কিছু লিখে দিচ্ছেন। সো ও কি করবে তখন, ওই যখন কাউকে পাবে না তখন ওই জিনিসটা অনেক সময় ফেরত চলে আসে, এরকম প্রসেস আছে, মানে ডাক পোস্টে বা আমি ইন ডিটেল জানি না, বাট এরকমটা হয় যে আপনার রিসিভারকে পায় নাই, তখন হচ্ছে এই চিঠিটা ব্যাক আসে। সো এখানে বলা হয়েছে যে ধরেন এই আপনি একটা চিঠি পাঠাইছে, ওই চিঠিটা ব্যাক আসছে, আচ্ছা না সরি ব্যাক আসে নাই, ওয়াজ নট রিটার্ন, ওই জিনিসটা ব্যাক আসে নাই, নট রিটার্ন থ্রু দ্য ডেড লেটার অফিস, ওই জিনিসটা ব্যাক রিটার্ন আসে নাই, তার মানে কি রিটার্ন আসে নাই, তার মানে কি, তার মানে হচ্ছে এটা ডেলিভার হয়েছে, এটা আপনি ধরে নিতে পারেন। এগুলো হচ্ছে রেলেভেন্ট, মানে মানে ধরে নিতে পারেন কিনা এগুলো সব এগুলো আদালতের ব্যাপার, আদালত কোনটা ধরে নিবে কোনটা ধরে নিবে না, বাট এই জিনিসগুলো হচ্ছে রেলেভেন্ট, এগুলা নিয়ে আলোচনা হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা যায়। রেলেভেন্ট ফ্যাক্ট কি আমরা তো জানি, এটা তো প্রথমে ডিসকাস করি। সো আচ্ছা আমরা তাইলে হচ্ছে 16 পর্যন্ত শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ 3টে ক্লাসে। আচ্ছা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা 16 পড়ছি, 17 থেকে স্টার্ট করবো, কারণ 17 থেকে নতুন 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 চ্যাপ্টার স্টার্ট হবে, নতুন টপিক স্টার্ট হবে, অ্যান্ড এই টপিকের নাম হচ্ছে অ্যাডমিশনস। আচ্ছা ওটা আমরা টপিকে যখন ঢুকবো তখন বলবো। ওকে আই হোপ আমরা এইভাবে সেকশন বাই সেকশন প্রতিটা ক্লাসে আই হোপ 10টা 20টা 15টা ক্লাস হয়তো শেষ করে ফেলতে পারবো আই হোপ। সো দেখা যাক কয়টা ক্লাস লাগে, অ্যান্ড স্টে উইথ মি, টাটা।